নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আবার একবার আমি স্বাগত জানাই। আমি উজ্জ্বল, আর আমার এই ইউটিউব চ্যানেল যার নাম সহজ ইংলিশ পাঠশালা, যেখানে আমরা বাংলা ভাষা মানে আমাদের মাতৃভাষায় ইংরেজি শিখি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ভিডিও শুরুতেই আমি আপনাদের বাংলা ব্যাকরণের কতগুলো জিনিস মনে করিয়ে দিতে চাই। আপনাদের মনে আছে বর্ণ, মনে আছে আপনাদের শব্দ আর বাক্য। বর্ণ কি? বর্ণ হচ্ছে স্বরেয়, স্বরেয়া, ক, খ, এগুলো হচ্ছে একটা একটা করে বর্ণ। যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ইংলিশে যেগুলোকে আমরা বলি ভাওয়েল, কনসোনেন্ট, মানে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, কতগুলি বর্ণ যখন পরপর বসে একটা অর্থ প্রকাশ করে তাকে তখন আমরা কি বলে থাকি? তাকে তখন আমরা বলে থাকি শব্দ। যেরকম আমি একটা শব্দ, চেয়ার একটা শব্দ, লাইট একটা শব্দ, সমস্ত কিছু একটা করে শব্দ, তাই তো? সেরকম ভাবে ইংরেজিতে যদি আমরা কতগুলো লেটার পরপর বসিয়ে একটা মিনিং প্রকাশ করতে পারি বা একটা অর্থপূর্ণ কিছু বলতে পারি, তবেই সেটাকে আমরা বলি ওয়ার্ড, বা বাংলা যেটাকে আমরা বলি শব্দ, ওয়ার্ড। WORD, ওয়ার্ড। যখন কতগুলো লেটার্স, ইংরেজি লেটার্স মানে কি ABCD, যখন কতগুলো লেটার্স পরপর বসে একটা অর্থ প্রকাশ করে বা একটা মিনিং তৈরি করে, তখন তাকে আমরা বলি শব্দ বা ওয়ার্ড। যেরকম ফ্যান, FAN, ফ্যান। ঠিক আছে, এটার মধ্যে তিনটে লেটার্স আছে, F, A and N, তাই তো? এরপর ধরুন আরেকটা যদি আমি শব্দ বলি, যেরকম লাইট, LIGHT, এটাতেও অনেকগুলো লেটার্স মিলে এই শব্দ বা ওয়ার্ডটা ফর্ম করেছে বা গঠন হয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তবে বাংলা ভাষায় যেরকম কতগুলো শব্দ পরপর বসে যদি মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা বলি বাক্য। ঠিক সেরকম ভাবেই ইংরেজিতে কতগুলি ওয়ার্ডস যদি পরপর বসে একটা মিনিং তৈরি করে, মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা বলে থাকি সেন্টেন্স, বা বাংলায় যেটাকে বলি বাক্য। সেন্টেন্স, SENTENCE, ওয়ার্ড মানে শব্দ, সেন্টেন্স মানে বাক্য। ঠিক আছে, বোঝা গেল তাহলে লেটার কি আমরা আগেই পড়েছি। আজকে আমরা নতুন শিখলাম ওয়ার্ড কি আর সেন্টেন্স কি। কতগুলো সেন্টেন্সের আমরা তাহলে উদাহরণ নিয়ে নিই। যেমন সাগর ইজ আ বয়, সাগর একটি ছেলে। এখানে দেখুন পরপর কতগুলো শব্দ রয়েছে। সাগর একটি শব্দ, ইজ একটি শব্দ, আ একটি শব্দ, আর বয় একটি শব্দ। চারটে শব্দ পরপর বসে একটা মিনিং তৈরি করেছে, একটা মনের ভাব প্রকাশ করেছে। সেজন্য এই পুরোটাকে আমরা বলবো একটা সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্সের একটা নিয়ম আছে, সেটা হলো যে সেন্টেন্স সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। মানে সেন্টেন্সের যে প্রথম ওয়ার্ডটা হয়, সেই ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা সেটা সবসময় ক্যাপিটাল হয়। চলুন একটা উদাহরণ দিয়ে দেখে নিই। আগের সেন্টেন্সটা আমি বলেছিলাম সাগর ইজ আ বয়, তাই তো? সাগর, SAGAR, ইজ আ বয়। দেখুন সাগরের এসটা আমি ক্যাপিটাল লিখেছি। বা অন্য আরেকটা সেন্টেন্স নিই, যেরকম The sun is shining brightly। এই সেন্টেন্সটাতে দেখুন প্রথম শব্দ কোনটা? the, তার প্রথম লেটার কোনটা? T। দেখুন টিটা ক্যাপিটাল লিখেছি। এটা হচ্ছে সেন্টেন্স ফরমেশন বা বাক্য গঠনের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে কোনো একটা বাক্যের শেষে অবশ্যই আমরা ইউজ করব হয় ফুল স্টপ, যেটা আমরা সিম্পল একটা ডট দিই, অথবা কমা, COMMA, অথবা কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন QUESTION MARK, অথবা
এক্সক্লামেশন মার্ক কিরকম হয়? এই চারটের মধ্যে যে কোনো একটা চিহ্ন বাক্যের শেষে বসে সব সময়। চলুন তাহলে এবার দেখে নিই বাক্য ক রকমের হয় আর কোন সময় আমরা ফুল স্টপ বসাবো বা কমা বসাবো বা কোয়েশ্চেন মার্ক বসাবো বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো বা এক্সক্লামেশন মার্ক বসাবো। ঠিক আছে, একটা একটা করে উদাহরণ দিয়ে আমরা তাহলে এবার দেখে নিই। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আর আমি এই ভিডিওর শেষের দিকে এমন কতগুলো কথা বলবো যা আপনার এই ইংলিশ চলার যাত্রায় প্রতি মুহূর্তে কাজে দেবে। ঠিক আছে, তাহলে কোনো একটা বাক্যকে আমরা প্রথম যে ভাগে ভাগ করি সেটা হলো স্টেটমেন্ট। STATEMENT স্টেটমেন্ট মানে কোনো কিছু একটা ইনফরমেশন দেয়া বা কোনো কিছু আপনাকে জানানো, কিছু একটা কারোর সম্বন্ধে কিছু একটা বলা। যেরকম তুষার ইজ রানিং, মানে তুষার দৌড়াচ্ছে। এটার শেষে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব ফুল স্টপ। তার মানে স্টেটমেন্টের শেষে সবসময় আমরা ইউজ করব ফুল স্টপ। আরেকটা উদাহরণ দেখে নিই, যেমন ইট ইজ রেইনিং, মানে বৃষ্টি হচ্ছে। এটা শুধু আপনাকে একটা কিছু জানানো হচ্ছে, এর মধ্যে না কোনো প্রশ্ন আছে, না এটার মধ্যে কিছু করতে বলা হচ্ছে, কিছু নেই, শুধু একটা জিনিস জানানো হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তো এটাকে আমরা বলবো স্টেটমেন্ট। স্টেটমেন্টের শেষে সবসময় কি হয়? ফুল স্টপ হয়। ঠিক আছে, তাহলে এবার পরের বাক্যের রূপটা আমরা দেখে নিই, মানে ফর্ম অফ দি সেন্টেন্স। পরের বাক্যের রূপটির নাম হলো কোয়েশ্চেন, মানে প্রশ্ন। QUESTION। কোয়েশ্চেন মানে কি? কিছু একটা প্রশ্ন করা। ঠিক আছে, এবার আমরা প্রশ্ন কি কিভাবে করতে পারি? প্রশ্ন করার জন্য আমাদের কাছে কতগুলো শব্দ অলরেডি আছে বা কতগুলো ওয়ার্ড আমাদের কাছে অলরেডি আছে প্রশ্ন করার জন্য। সেগুলো কি? সেগুলো হচ্ছে, মনে রাখবেন, 5W প্লাস H। এবার W পাঁচটা কি? Why, কেন, কি, what, কোথায়, where, কখন, when, আর কে মানে who। এই পাঁচটা হলো W দিয়ে কোয়েশ্চেন করার মতো কতগুলি শব্দ। যেরকম why are you late? মানে তোমার কেন দেরি হলো? অনেক সময় আমরা স্কুলে দেরি করে গেলে আমাদের টিচাররা প্রশ্ন করতেন না, why are you late? সেরকম, সেটা হলো একটা প্রশ্ন যেটাতে আপনাকে কিছু উত্তর দিতে হয়। পরেরটা কি? what, সিম্পল, what is your name? ঠিক আছে, মানে তোমার নাম কি? why মানে কেন, what মানে কি, where কোথায়, where do you live মানে তুমি কোথায় থাকো, where do you live, তাই তো? কোথায়, where। when will she come মানে সে কখন আসবে। when মানে কখন। তারপরে কি আছে? who is that person মানে ওই লোকটি কে বা ওই মহিলাটি কে। ঠিক আছে, তাহলে আমাদের পাঁচটি W কি কি আছে? why, what, where, when and who। হয়ে গেল, সবাই বুঝে গেছেন? মুছে দিচ্ছি তাহলে। এবার আমি কোয়েশ্চেনের সাথে একটা H বলেছিলাম, Hটা কি? how মানে কেমন করে। how do you do it তুমি এটা কেমন করে করো। how do you
ডু ইট বা হাউ আর ইউ, যেটা আমরা সব সময় ব্যবহার করে থাকি, সেটাও একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এবার 5W প্লাস H ছাড়াও কিন্তু কোয়েশ্চেন ফর্ম করা যায়। কি করে? যেরকম ডু দিয়ে কোয়েশ্চেন ফর্ম করা যায়। কিরকম? ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ নো। তারপর আর কি করে কোয়েশ্চেন ফর্ম করা যায়? যেরকম বাক্যের মধ্যে দুটো শব্দকে উল্টে দিয়েও আমরা কোয়েশ্চেন ফর্ম করতে পারি। কি করে? যেরকম আমি একটা সেন্টেন্স আপনাদের এই মাত্র বলেছিলাম, ইট ইজ রেইনিং। ঠিক আছে, কি ছিল? ইট ইজ রেইনিং। এবার এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে যদি আমি দুটো শব্দকে উল্টে দিই, কিরকম? ইজ ইট রেইনিং। দেখুন এই স্টেটমেন্টটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ইজ ইট রেইনিং, আপনি কি উত্তর দিলেন? ইয়েস। আইটা স্মল হয়ে গেল কারণ এটা সেন্টেন্সের মাঝখানে চলে এলো। ইয়েস ইট ইজ রেইনিং। ইজ ইট রেইনিং? ইয়েস ইট ইজ রেইনিং। বুঝতে পেরেছেন? একদম ইজি। এর পরের সেন্টেন্সের টাইপটা কি? এর পরেরটা হলো কমান্ড। কমান্ড মানে কাউকে কিছু করতে বলা, কাউকে কিছু অর্ডার করা। কমান্ড, COMMAND, কমান্ড মানে কাউকে কিছু করতে বলা। এক্সাম্পল কি? স্ট্যান্ড ইন এ লাইন। আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের টিচাররা অনেক সময় বলতো না, স্ট্যান্ড ইন এ লাইন বা স্ট্যান্ড ইন এ কিউ। তার মানে ওনারা আমাদের কিন্তু রিকোয়েস্ট করতো না, কি করতো? আমাদের কমান্ড করতো বা আমাদের অর্ডার করতো যে লাইনে দাঁড়াও। এটা হলো একটা কমান্ড বা একটা অর্ডার করা। কমান্ডের শেষে সবসময় কি হয় তাহলে? ফুল স্টপ। নেক্সট সেন্টেন্সের টাইপটা কি? নেক্সট সেন্টেন্সের টাইপটা হলো রিকোয়েস্ট। ঠিক কমান্ডের উল্টো, রিকোয়েস্ট। REQUEST মানে কাউকে কিছু অনুরোধ করা। কি এক্সাম্পল? যেরকম প্লিজ। সাধারণত রিকোয়েস্টের সামনে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি সেগুলো হচ্ছে কাইন্ডলি, প্লিজ, উড ইউ, কুড ইউ। ঠিক আছে, দেখি এক্সাম্পল গুলো। প্লিজ হেল্প মি। রিকোয়েস্টের শেষেও কিন্তু সব সময় ফুল স্টপ হয়, মনে রাখবেন। যখন আমরা কারো থেকে হেল্প চাই তখন কি আমরা তাকে কমান্ড করি মানে অর্ডার করি, নাকি তাকে আমরা রিকোয়েস্ট করি? অবশ্যই তাকে আমরা রিকোয়েস্ট করি। সেজন্য কি হবে? প্লিজ হেল্প মি। সেরকম ভাবেই কাইন্ডলি দিয়ে একটা সেন্টেন্স আমরা বলি, কাইন্ডলি গিভ মি সাম ফুড। FOOD, ফুল স্টপ মানে দয়া করে আমাকে কিছু খেতে দিন। তারপর আমরা কি বলেছি? উড ইউ বা কুড ইউ দিয়েও আমরা রিকোয়েস্ট করতে পারি। উড ইউ কি? উড ইউ গো দেয়ার মানে তুমি কি ওখানে একটু যাবে? এটাও কিন্তু একটা রিকোয়েস্ট। কুড ইউ, কুড ইউ প্লিজ allow me some time মানে তুমি কি আমাকে দয়া করে একটু সময় দেবে? এটাও কিন্তু একটা রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে আমরা এবার সেন্টেন্সের নেক্সট টাইপটা জেনে নিই। মুছে দিলাম। একদম লাস্ট যে সেন্টেন্সের টাইপটা সেটা হলো এক্সক্লেমেশন। এটা আমরা কখন ইউজ করি? যখন আমরা আমাদের মনের ভিতরের কিছু স্ট্রং ফিলিং আমরা বলতে চাই। মানে কি? অত্যন্ত উৎসাহ বা খুব উদ্দীপনা বা খুব মজা, খুব আনন্দ যখন আমাদের হয়, তখন আমরা যে সকল ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো সবই এই এক্সক্লেমেশনের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, যেরকম কি? যখন আমরা খুব আনন্দ পাই তখন আমরা কি বলি? হুররা।
H-U-R-R-A-H, exclamation. I stood first in the class. মানে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি, সো আই এম ভেরি মাচ এক্সাইটেড, সো আই ইউজ দ্য ওয়ার্ড হুররা, আমার খুবই মজা হয়েছে। ঠিক আছে, সেরকম একটা সুন্দর ছবি দেখে আমাদের খুবই ভালো লাগলো, আমি জানাতে চাই যে ছবিটি খুবই সুন্দর। কি করে বলবো? What a beautiful picture. মানে কি সুন্দর ছবিটা, আমরা আমাদের মনের একটা স্ট্রং ফিলিং প্রকাশ করলাম, যার জন্য এটা হয়ে গেছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স, আর আমরা ইউজ করেছি এক্সক্লামেশন সাইন। ঠিক আছে, চলুন তাহলে আমরা এবার সেন্টেন্সের দুটো ভাগ শিখে নিই। সেন্টেন্সকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, সাবজেক্ট, প্রেডিকেট। বাংলায় আপনাদের মনে আছে, আপনারা পড়েছিলেন উদ্দেশ্য, বিধেয়। উদ্দেশ্য যেটা সেটাই ইংলিশে সাবজেক্ট, আর বিধেয় যেটা সেটাই হলো ইংলিশে প্রেডিকেট। ঠিক আছে, আর ভুল হবে না। তাহলে জেনে নি তাহলে কি সাবজেক্ট হয় আর কি প্রেডিকেট হয়। যেরকম একটা যদি আপনাদের আমি সেন্টেন্স বলি, তুষার ইজ রানিং। ঠিক আছে, এই যে সেন্টেন্সটা, তুষার হলো একজনের নাম আর ও দৌড়াচ্ছে, তাহলে এখানে বক্তাকে কার সম্পর্কে আমরা কথা বলছি? তুষার। তাহলে তুষার কি হয়ে যাবে? তুষার হবে সাবজেক্ট, আর বক্তার সম্পর্কে আমরা যেটা বলছি সেটা হয়ে যাবে প্রেডিকেট। মানে তুষার কি করছে? তুষার দৌড়াচ্ছে, তাহলে দৌড়ানো যে কাজটা আমরা তুষারের সম্পর্কে বললাম সেটা হয়ে গেল প্রেডিকেট। সাবজেক্ট হলো বক্তা বা যার সম্পর্কে আমরা কিছু বলছি, আর পরের পার্টটা হলো প্রেডিকেট, যেমনটি আপনার বাংলায় উদ্দেশ্য আর বিধেয়। ঠিক আছে, তাহলে এবার আরেকটা সেন্টেন্স দেখি, যেরকম the school is closed today. মানে আজকে স্কুল বন্ধ, তাহলে আমরা কিসের ব্যাপারে কথা বলছি? আমরা স্কুলের ব্যাপারে কথা বলছি। তো স্কুল কি হয়ে যাবে? সাবজেক্ট বা উদ্দেশ্য। আর স্কুলের ব্যাপারে আমরা কি বলছি? স্কুলের ব্যাপারে আমরা বলছি যে স্কুলটি আজকে বন্ধ, মানে দ্য স্কুল ইজ ক্লোজড টুডে। সো ইজ ক্লোজড টুডে, এই যে সেন্টেন্সের পার্টটা সেটা হয়ে গেল প্রেডিকেট। একদম ক্লিয়ার? এবার এই সাবজেক্ট বা প্রেডিকেট, যেমন এই দুটো আমি যে ওয়ার্ড বললাম, তুষার, স্কুল, এগুলো খুব সিম্পল, আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে একটা সেন্টেন্সের কোন পার্টটা সাবজেক্ট আর কোন পার্টটা প্রেডিকেট। কিন্তু অনেক সময় কি হয় যে সাবজেক্টটা একটু বেশি বড় হয়ে যায়, তখন আমাদের বুঝতে অসুবিধা হয়। একটা উদাহরণ দিয়ে আপনাদের বলে দিচ্ছি, দ্যাট স্ট্রং বয় ইজ মাই ব্রাদার। মানে ওই শক্তিশালী ছেলেটি আমার ভাই। এবার দ্যাট স্ট্রং বয়, আমি কার সম্পর্কে কথা বলছি? স্ট্রং বয়। মানে এই যে পুরোটা হলো সেন্টেন্সের যে এই পার্টটা পুরোটাই কিন্তু আপনার হলো গিয়ে সাবজেক্ট, আর বাকি পার্টটা হলো প্রেডিকেট। কারণ সেন্টেন্সের এই পুরো পার্টটার ব্যাপারেই আমরা কথা বলছি, সেজন্য পুরোটাই হলো সাবজেক্ট আর বাকিটা হলো প্রেডিকেট। এটাকে আমরা ইংলিশে বলি এনলার্জমেন্ট অফ সাবজেক্ট, মানে সাবজেক্টটাকে বড় করা। একটা ওয়ার্ড দিয়ে আমরা সাবজেক্টকে এখানে বলতে পারছি না, আমাকে 2, 3 বা 4টে ওয়ার্ড ইউজ করছি আমরা সাবজেক্টটাকে বলবার জন্য। তো এরকম যে সেন্টেন্স যেটার মধ্যে সাবজেক্টে 2-4টে ওয়ার্ড থাকে, সেই সাবজেক্টটাকে আমরা বলি এনলার্জমেন্ট অফ সাবজেক্ট। বোঝা গেল? একদম ক্লিয়ার? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে কি করে লেটার্স গুলো দিয়ে আমরা
একটা শব্দ বা ওয়ার্ড গঠন করি, আর কি করে ওয়ার্ডস গুলো দিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করি। আর আমরা এটাও শিখলাম যে সেন্টেন্স সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তার সাথে আমরা কি শিখলাম যে সেন্টেন্স বিভিন্ন রকমের হয়। সেন্টেন্স কি কি হতে পারে? সেন্টেন্স হতে পারে একটা স্টেটমেন্ট, আবার সেন্টেন্স হতে পারে একটা কমান্ড, আবার সেন্টেন্স একটা রিকোয়েস্টও হতে পারে, আবার সেন্টেন্স কি হতে পারে? এক্সক্লামেশন, আবার সেন্টেন্স কি হতে পারে? একটা কোয়েশ্চেন মানে প্রশ্ন। আমরা আর কি কি শিখলাম যে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে দুটো ভাগে ভাগ করতে পারি, সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট মানে বাংলা যেটাকে আমরা বলি উদ্দেশ্য বিধেয়। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাতে আপনাদের কাছে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক দেবেন, আর আপনাদের কোনো কোয়েশ্চেন, কোনো সাজেশন, কোনো ফিডব্যাক বা কিছু দেওয়ার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সকলকে রিপ্লাই করব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে আমার নমস্কার।